অনেক দিন পর শুরু করলাম আবার একটি ব্লগ। আর আজকের ব্লগে আছে আমি আর আমার মা দুজনে মিলে এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। খুব কাছাকাছি একটা জায়গা, তার জন্য দুজনেই সুতির ছাপা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। নতুন এই হারটা মিশো থেকে কিনেও নিয়েছি শাড়িটার সঙ্গে ম্যাচ করে। আর এই আলমারিটাও কিন্তু নতুন এসেছে, তাই আলমারিটার সামনে দাঁড়িয়ে একটা সেলফি ভিডিও করে নিলাম। আলমারিটার ভিডিও একটা শর্টসের মাধ্যমে না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি খুব সুন্দর একটি জায়গায়। গাছটার নাম আমি কিন্তু জানি না সঠিকভাবে, অনেকটা ওই শিমুল গাছের মতো দেখতে, শিমুল ফুলগুলো যেমন হয়, কিন্তু খুব সুন্দর গাছটা, আর একটা মিষ্টি গন্ধও আছে। আর পরিবেশটা খুব ভালো, যেহেতু আকাশে সুন্দর ঝলমলে রোদ, আর এত সুন্দর গাছ প্রথমে এসে দেখেই মনটা ভরে গেল। এই ঝাঁকটা আরও বেশি সুন্দর, এটা যদিও মা আমাকে দেখালো। যাই হোক, কোথায় এসেছি একটু বলে দিই। এসেছি কাঠিয়া বাবা আশ্রম। আমরা যেহেতু পূর্ব বর্ধমান জেলায় থাকি, পূর্ব বর্ধমান জেলায় মেমারি থানার অন্তর্গত নদীপুর বা বরল বলে যে কাঠিয়া বাবা আশ্রমটি আছে, সেই কাঠিয়া বাবা আশ্রমে আমরা ঘুরতে এসেছি। কাঠিয়া বাবা আশ্রম অনেক আছে, মেমারিতেও একটি কাঠিয়া বাবা আশ্রম আছে, কিন্তু এই যে নদীপুরের কাছে যেটা আছে, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশে খুব ছোট্টর ওপর এই আশ্রমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টুক করে ঘুরতে এসে খানিকক্ষণ যদি আপনার মন খারাপ থাকে, বসে থাকবেন, মনটা শান্ত হয়ে যাবে। মেনলি এই প্রাকৃতিক পরিবেশ। আমি কাঠিয়া বাবা সম্পর্কে খুব বেশি কিছু জানি না, যতটুকু জেনেছি গুগল উইকিপিডিয়ার সাহায্য নিয়ে। কিন্তু এই আশ্রমটায় এসে মনটা বেশ ভরে গেছে জায়গাটার জন্য। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি হয়তো অনেকবার একই কথা রিপিট করে ফেলছি, বাট আপনারাও এত গাছগাছলা পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন এবার একটু কাঠিয়া বাবা আশ্রম সম্পর্কে দু চার কথা যেটুকু আমি জানি সেটুকু আপনারাও জেনে নিন। কাঠিয়া বাবা আশ্রম, যার নাম থেকে প্রথম গড়ে উঠেছিলেন, তিনি হলেন শ্রী শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবা। তিনি পাঞ্জাবের অধিবাসী ছিলেন। কাঠিয়া বাবা আশ্রমের মূল আশ্রম বৃন্দাবনে অবস্থিত। তো শ্রী শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবা নিম্বার্ক বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ। তো এই নিম্বার্ক বৈষ্ণব ধর্মানুযায়ী এখানে রাধাকৃষ্ণ পূজিত হন। তো এই রামদাস কাঠিয়া বাবার থেকেই কাঠিয়া বাবা নামে উনি পরিচিত হন। আর ইনি ছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের 54তম আচার্য, এবং ওনার উত্তরসূরি ছিলেন সন্তু দাস কাঠিয়া বাবা, যিনি আদতে বাঙালি ছিলেন। তো তিনি ছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের 55তম আচার্য। এরপর আস্তে আস্তে পরম্পরা অনুযায়ী 56তম আচার্য হন ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, এবং তারপরে নিম্বার্ক সম্প্রদায়ের 57তম আচার্য হন রাসবিহারী দাস কাঠিয়া বাবা। সামনের যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি তৈরি করেছেন জানকী দাস কাঠিয়া বাবা। শ্রী শ্রী 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবা 1974 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এবং এখানে আছেন, আমি যতটুকু জানি, ওনার পরবর্তী শিষ্য অমর দাস কাঠিয়া বাবার চিতাভস্মর পর সমাধিক্ষেত্র এখানে তৈরি করা হয়েছে। জায়গাটা বারবার বলছি, খুব মনোরম জায়গা। চতুর্দিকে গাছপালায় যেহেতু আবিষ্ট রয়েছে, একটা আশ্রমের পরিবেশ ঠিক যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি, এবং এখানে এসে বসে থাকলে সত্যি মনটা একদম হালকা হয়ে যাবে। একটু আমি রুট ম্যাপটা বলি। এখানে আসতে হলে আপনাদেরকে নামতে হবে মেমারি, বাগিলা কিংবা দেবীপুর, এই তিনটে স্টেশনের মধ্যে। হাওড়া মেমারি মেল লাইন ট্রেন চলাচল যে হয়, সেই মেল লাইন শাখায় এই তিনটে স্টেশন পড়বে পূর্ব বর্ধমান জেলায়। আপনারা এই তিনটে স্টেশনে নেমে যে কোনো একটি থেকে চলে আসতে পারবেন নদীপুর মোড়, টোটো বাস এগুলোর সাহায্যে। আর নদীপুর মোড় থেকে টোটোর সাহায্যে চলে আসতে পারবেন এই বরল কাঠিয়া বাবা আশ্রম বা নদীপুর কাঠিয়া বাবা আশ্রম। একদম নদীর ধার বরাবর, বাঁধ বরাবর আসছে, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ছোট্টর ওপর বেশ ভালো একটা আশ্রম রয়েছে। এই আশ্রমে বছরে 2-3খানা অনুষ্ঠান হয়। এবার আমরা সামনের দিকে যে কুঁড়েঘরের দিকে এগিয়ে যাচ্ছি, সেই কুঁড়েঘরটা হলো শ্রী শ্রী 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবার যে ঘরে থাকতেন সেই ঘরটি। চতুর্দিকটাও একবার দেখে নিন। এবার আমরা এই ঘরের কাছাকাছি যাই। একদম তিনি যেভাবে থাকতে পছন্দ করতেন,
সাদামাটা জীবন, ঠিক একইভাবে সেই ঘরটাকে সংরক্ষণ করা হয়েছে। আর ইনি হচ্ছেন জানকী দাস কাঠিয়া বাবা। এটাই ওনার ব্যবহৃত ঘর এবং বিছানা, যেটাকে ওনার স্মৃতিতে সংরক্ষণ করা আছে। এবং এই ঘরের পাশেই আছে ওনার ব্যবহৃত রান্নাঘর, ওনার জপের ঘর, সব কিছু। তো এখনও পর্যন্ত এই ঘরটা খড়ের চাল এবং এভাবেই সংরক্ষণ করা হয়েছে। মেনটেন্যান্সের জন্য এবং আশ্রমের বাকি আশ্রমিকের জন্য এই ঘরগুলো রয়েছে, যেখানে এখন বর্তমানে আশ্রমিকরা রয়েছেন। এছাড়া অনেক ফুল ও ফলের গাছ আছে এই আশ্রমে। কাঁঠালের সময় ছিল, কত সুন্দর কাঁঠাল ধরে আছে দেখুন। একদম নিচে মাটি থেকে মাত্র 2 থেকে 3 বিঘে ওপরে এই কাঁঠালটা ধরে রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। আমি যখন প্রথমবার গেছিলাম এই আশ্রমে, তখন গাছে প্রচুর আমও ছিল, কাঁচা আম চতুর্দিকে পড়েছিল, বাট পাড়ার কোনো লোক ছিল না। এখানে আমি আর মা মিলে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। এবার বলি, অনেক দূর দূরান্ত থেকে যখন মানুষ আসে, তখন কিন্তু ভোগ খেতে চান, যে কোনো একটা মন্দিরে এলে সেই মন্দিরে ভোগ খাওয়ার একটা ব্যবস্থা আছে নাকি জানতে চান। এই মন্দিরটা যেহেতু একেবারে গ্রামের মধ্যে রয়েছেন, দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের ভোগ খাওয়ার অবশ্যই ব্যবস্থা আছে, কিন্তু আগে ফোন করে আসতে হয়। তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আগে থেকে ওনাদেরকে জানিয়ে দিলে ওনারা ভোগের ব্যবস্থা করে রাখেন। আমি প্রথমবার জিজ্ঞেস করার পরে ওনারা সেটাই বলেছিলেন। এবং সেক্ষেত্রে আপনারা যদি মূল্যের কথা বলেন, ওনারা মূল্য সেই হিসাব মতো নেন না। বারবার বলেছিলেন আপনারা ভোগ গ্রহণ করার পরে যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই আপনারা এই আশ্রমকে দান করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, ভিডিওটা যেহেতু আপনাদের কাছে গুরু পূর্ণিমার আগেই পৌঁছাচ্ছে, তো যাদের কাছে গুরু পূর্ণিমার আগে পৌঁছাচ্ছে তাদের জন্য একটা সুখবর আছে। যেহেতু গুরু পূর্ণিমা, কাঠিয়া বাবার প্রত্যেকটা আশ্রমে গুরু পূর্ণিমা বেশ বড় করে হয়, তো এই আশ্রমেও হয়। সেক্ষেত্রে গুরু পূর্ণিমার দিন ভোগের ব্যবস্থা থাকে, বালক ভোগ, মহাপ্রসাদ ভোগ এভাবে থাকে। আমিও যেহেতু প্রথমবার যাব, আমিও সঠিকভাবে জানি না, তবে গুরু পূর্ণিমার দিনে আমি যদি যেতে পারি, আপনাদের কাছে আরেকটা ভিডিও আনবো, যেটার মারফতে আপনারা জানতে পারবেন সেদিনকে কি কি হয়, এবং যারা দূর থেকে আসবেন তারাও এই ব্যাপারে অবগত থাকবেন। যেহেতু আশ্রমটা চতুর্দিকে আমি দেখাচ্ছি, ফুল ফলের বাগান তো দেখালাম, গাছপালা তো দেখালাম, নয়নতারাগুলো এত সুন্দর ফুটে আছে, ঝাঁক হয়ে রয়েছে, কি ভালো দেখতে লাগছে। এটাই তো আশ্রমের বৈশিষ্ট্য, চতুর্দিকে গাছপালা, ফুল ফলের সমারোহ, যেখানে অবলা প্রাণীরাও একটু শান্তিতে থাকতে পারবে। আর এদিকে আছে একটি ভোগ কক্ষ, যেখানে ভোগ কক্ষ বলার থেকে এটাকে যদি আমি আহার কক্ষ বলি সেটাই মনে হয় ঠিক হবে। এই ফাঁকা জায়গাটাতে বছরে 2-3 বার যে আশ্রমে বহু মানুষের সমাগম হয়, তখন এখানে ভোগ গ্রহণ হয়। আর এই হচ্ছে উনুন, এখানে ভোগ রান্নাও করা হয়। এছাড়া আশ্রমে গরু বাছুর সব কিছুই আছে। এই হলো কাঠিয়া বাবা আশ্রমের নদীপুরের যে শাখাটি আছে সেই শাখাটি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। একদম গ্রাম্য পরিবেশে একটা ছোট্ট সুন্দর আশ্রম। জানি না আমার আগে হয়তো বহু মানুষ এখানে গেছেন, এটা হয়তো সবার জায়গাটা জানা। আমি প্রথমবার গেলাম, বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মতো যারা এখনও যাননি, তারা চাইলে অল্প সময়ের জন্য ঘুরে আসতে পারেন। আর প্রকৃতি সেদিনকে যেন ঢেলে সাজিয়েছে, এত সুন্দর আকাশ, গাছপালা, পাখির ডাক, মনোরম পরিবেশ, বেশ আমরা সুন্দরভাবে ঘুরে নিয়েছি। আগামী 29শে জুলাই গুরু পূর্ণিমা, সেদিনকে এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয়। আর এই যে বাইরের ফলকে লেখা আছে, আর বাইরে থেকে আশ্রমটা দেখতে এরকম। একটু আশ্রমের চতুর্দিকের পরিবেশটা দেখায়, যেটা বললাম আপনাদের, একদম গ্রাম্য পরিবেশ, চতুর্দিকে সবুজ আর সবুজ। আর এই যে আজকে আমি এই বাহনে করে এসেছি আমি আর মা, আর ওই নদীর পুল বরাবর এসে আপনারা আসতে পারবেন। এত সুন্দর জায়গা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর যদি আমি 29 তারিখ গুরু পূর্ণিমার দিন এখানে আসতে পারি, তাহলে সেই দিনকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব।
তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।